দেখো, নতুন জলাশয়। সাবিনাদের বাড়িটা স্কুল থেকে উত্তর পূর্ব দিকে। এদিকটার বিল ভেড়ি কিছুই নেই। একটু শহরের দিকে তো। নদীটাও উত্তর থেকে দক্ষিণে গেছে। শুধু বাড়ি আর 5টা পুকুর আর দুটো ঘাট শান বাঁধানো। সাবিনা রাস্তার পাশের জলের কলগুলো দেখতে লাগলো। 8 জায়গায় কল, তার মধ্যে 3টে ভাঙা। জল পড়েই যাচ্ছে। দুটো কলে কেউ জল নিতে আসেনি। পরদিন সবাই নিজের আঁকা মানচিত্র দেখালো। অন্তরাদের বাড়ি স্কুলের উত্তর পশ্চিমে। তার মানচিত্রে অনেক ছোট ডোবা রয়েছে। শিবা দেখিয়েছে দক্ষিণ পূর্বটা। ওদিকে 4টে শান বাঁধানো পুকুর। তিয়ান এঁকেছিল দক্ষিণ পশ্চিমের মানচিত্র। অন্যরাও এঁকেছে। সাবিনা একাই এঁকেছে উত্তর পূর্ব দিকের মানচিত্র। আসলে ওদিকে বেশি ছেলেমেয়ে এই স্কুলে পড়ে না। স্যার চারিদিকের 4টে মানচিত্র নিয়ে বোর্ডে লাগিয়ে দিলেন। বললেন, এই হলো স্কুলের চারিপাশের জলাশয়ের মানচিত্র। এটা ভালো করে দেখে নাও, কোথায় কোন জলাশয় আছে, তারপর নিজেরা আঁকবে। অন্তরা বলল, স্যার, জলের কলটা কি জলাশয়? স্যার হেসে বলল, আমিও তাই ভাবছি। জলাশয় না হোক, জলের উৎস তো বটে। একটা জলের কল থেকে রোজ কতটা জল পড়ে? তুমি যে ডোবা দেখিয়েছো তার সবথেকে ছোটটা ভর্তি হবে? একটু ভেবে আবার বললেন, অনেকেই শহরে থাকে, তারা তো 2-1টা পুকুর ছাড়া জলাশয় দেখতে পাবেন না পারবে না। সাবিনা ভালোই করেছে, শহরের জলের ট্যাঙ্ক, রাস্তার পাশের জলের কল আর পুকুর দেখিয়েছে, আর তার চিহ্ন ঠিক করেছে। অন্তরা বলল, একটা কল থেকে একদিনে অনেক জল পড়ে। কতটা জল পড়ে তা কি হিসেব করা যায়? নিশ্চয়ই করা যায়। ভাবতে থাকো কিভাবে করা যাবে। তারপরে এখানটায় একটা চার্ট দিয়েছে, দেখো, এ কোনো ইম্পর্টেন্ট না। তোমাদের স্কুলের চারিপাশের জলাশয়ের মানচিত্র নিচে আঁকো এবং একটা বড় কাগজে তাকো। ইম্পর্টেন্ট না। তারপরে দেখো, স্রোতের জল আর স্থির জল। ফেরার পথে আকাশ বলল, পাহাড়ের বেশিরভাগ জলাশয় খুব স্রোত। অন্তরা বলল, উঁচু নিচু তো, সেখানকার নিচু, যেখানেই নিচু জল সেই দিকে হু হু করে যায়। রফিকুল বলল, বর্ষাকালে এখানেও মাঠের পাশে নালায় স্রোত হয়। নয়নজুলাতেও স্রোত দেখা যায়। কোন দিক থেকে কোন দিকে জল জল যায় দেখেছিস? দেখলেই এখানকার জমি কোথায় কোথায় উঁচু আর কোথায় নিচু বোঝা যায়। নিচু জায়গাগুলিতে বৃষ্টির জল জমে, জলাশয় হয়ে যায়। সাবিনা বলল, বাড়িতে ব্যবহার করা জলও পুকুরে পড়ে। তোদের ওদিকে পড়ে। চারিপাশে পাকা ড্রেন, মাঝখানে পুকুর, তাই ড্রেনের জল আসে, গরমেও জল শুকায় না। রফিকুল বলল, ড্রেনের নোংরা জল পুকুরে জমে? সাবিনা বলল, তবে জলটা তত নোংরা হয় না। কিন্তু কেন হয় না? স্যার বললেন, বাতাস বয়, বাতাসের অক্সিজেন জলে গুলে যায়। জলে পড়া নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সেগুলো ভেঙে দেয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই দেখো, এখানটায় বাতাস বয়, বাতাসের অক্সিজেন জলে গুলে যায়। উম, জলে পড়া নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সেগুলো ভেঙে দেয়। ঠিক আছে, তাহলে বাতাসের কিন্তু অক্সিজেনের ভীষণ একটা রোল আছে। ঠিক আছে, জল পরিষ্কার করার জন্য। তারপরে দেখো, স্যার, রাসায়নিক বিক্রিয়া কি? যেমন দুধে লেবুর রস দিলে কি হয়? কাপড়ে দাগ কাপড়ের দাগে লেবুর রস দিয়ে দেখেছো? কমলা বলল, দুধ কেটে ছানা হয়ে যায়। ছানা আর ছানার জল আলাদা হয়ে যায়। ছানা আর দুধ হয় না। ঠিক আছে। তিতলি বলল, জামায় দাগ উঠছিল না, লেবুর রস দিতেই উঠে গেল। এগুলি রাসায়নিক বিক্রিয়া।
তারপরে এখানটায় একটা চার ডোবা আছে, যা কোনো ইম্পর্টেন্ট না। তারপরে দেখো জলাশয়ের ধারে ধারে নানা কথা। কমলা বাড়িতে পৌঁছে গেল, তবুও ভাবছে জলে সব নোংরার সঙ্গে কি বাতাসের অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া করে? তাহলে পুকুরে গরু স্নান করালে ক্ষতি কি? যে যা খুশি ফেলুক না, কিন্তু তাহলে কেন ওই রকম বোর্ড লাগিয়ে বোর্ড লাগিয়েছে পুকুরের গায়ে? নাকি বুঝতে ভুল হলো? পরের দিন কমলা ওর ভাবনার কথা বলল। স্যার বললেন, সব কিছুর সঙ্গে বাতাসের অক্সিজেন কি করে বিক্রিয়া করবে? প্রাকৃতিক জল শোধনে আরও অনেক ব্যবহার আছে, শুধু বাতাসের অক্সিজেন নয়। জবাব জবাব বলল, অনেক কিছু মাছ খেয়ে ফেলে। ঠিক বলেছ। আরও অনেক ছোট বড় জীব আছে, তারা নোংরা খায়। অন্যভাবেও জলে অক্সিজেন তৈরি হয়। এই অক্সিজেন আর বাতাসের অক্সিজেন মিলে কিছু নোংরা শোধন করে। স্বপ্নার বাবা মাছ চাষ করে। স্বপ্না বলল, মাছের গায়ে ঘা সারাতে বাবা জলে একটা ঔষধ দেয়। বাবা বলে, ওতে জলও শোধন হয়। এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে শোধন করে। তাহলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কাজ কি? এটা কিন্তু জল শোধনের কাজে ইউজ হয়, আর মাছের গায়ে ঘা হলে তা সারাতে ইউজ হয়, আর দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে ফেলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই নামটা আসতে পারে। তারপর দেখো কমলা বলল, তবু কেন পুকুরে গরুকে স্নান করানো বারণ? গরুর থেকে নানা রকম রোগ জীবাণু ছড়াতে পারে বলে? সে তো বটেই। তাছাড়া বেশি রাসায়নিক পদার্থ দিলে অন্য ক্ষতি হবে। নোংরা জল যতটা সম্ভব কমাতে হবে। তাতে যেটুকু নোংরা হবে দুটি পদ্ধতিতে শোধন করতে হবে। স্বপ্না বলল, এই দুটি পদ্ধতি মানে? একটি হলো প্রাকৃতিক পদ্ধতি, আর একটি হলো জলে রাসায়নিক দেওয়া। তোমার বাবা যা করেন তোমার বাবা যা করেন মানে রাসায়নিক পদ্ধতিতে পুকুর পরিষ্কার করে স্বপ্নার বাবা, ঠিক আছে, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। তবে আবার বলছি, এইসব রাসায়নিক মেপে দিতে হয়, না হলে মাছ বা অন্যান্য জীব মরে যায়। তুমি ধরো কোনো পুকুরে মাছদের মানে ঘাব সারানোর জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে, কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মাত্রা এত পরিমাণ দিলে যাতে মাছই মরে গেল, তাহলে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে। ওর একটা নির্দিষ্ট মাপ থাকে যে কত লিটার জলে কিংবা পুকুরের সাইজ কীরকম হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে হয়। তারপরে সাবিনা বলল, পুকুর না থাকলে আমাদের পাড়াটা তো নোংরা গন্ধে ভরে যেত। ঠিক তাই, আমরা নোংরা ফেলি, জলাশয় তা কিছুটা পরিষ্কার করে, ঠিক আছে। তারপরে বলাবলি করে লেখো, এটা একটা চার্ট দেওয়া আছে এখানটায়, এ কোনো ইম্পর্টেন্ট না। তারপরে দেখো, ঘরের বাইরে তাকিয়ে দেখো, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন, ঠিক আছে। শান বাঁধানো পুকুরের ঘাট, সুবোধ আগেও এসে বসেছে, এমন কিন্তু এমন করে পুকুরটা দেখেনি। ঘাটটার পূর্ব দিকে পাড়গুলো উঁচু আর বাঁধানো। সুবোধ এবার পাড় ধরে দক্ষিণ দিকে হাঁটতে লাগলো। চারপাশ ঘুরে আসতে কত পা হয় গুনে নেবে। একটু এগিয়ে সুবোধ দেখল পাড়ের পাশে কত কত রকমের ঘাস, ঝোপ, ফুল, জলের মধ্যেও মাছ, শালুক ফুল, ছোট ছোট পানা, জলের খুব কাছে লতার মতো গাছ, খাঁজ কাটা পাতা। ঠাকুমা মাঝে মাঝে এই রকম আনে, বলে ঢেকি শাক, ঠিক আছে। তাহলে খাঁজ কাটা পাতা, ঠিক আছে, লতার মতো, জলের খুব কাছে লতার মতো গাছ আর খাঁজ কাটা পাতা, এটা হলো ঘেঁটি শাক। তারপরে কখনো পাড়ের গাছপালা সুবোধ কখনো পাড়ের গাছপালা দেখতে দাঁড়াচ্ছে, ঠিক আছে, কখনো লিখে রাখছে কত পা হলো। পাড়ে তাল গাছ, খানিক যাওয়ার পর বাঁশঝাড়, কোথাও পাড় ভেঙে জ- পাড় ভেঙে জল ঢোকার নালা হয়েছে, মাঠ থেকে বর্ষার জল ঢোকে। আর একটু এগিয়ে কলার ঝাড়, এদিকটাই কাদি ধরেছে, একটাই মোচা বেরিয়েছে। তারপর নীলুদার ঘর,
নীলুদার পুকুরের নীলুদার নীলুদা পুকুরের মাছ, পাড়ের গাছপালা আর পাশের আম কাঁঠাল বাগান পাহারা দেয়। সুবোধ আবার পা গুনে গুনে হাঁটতে শুরু করলো। পরদিন স্কুলে এসে সুবোধ বলল, স্যার, আমরা কোনোদিন কোনো জলাশয়ের মানচিত্র করিনি। সেটা এবার এব- সেটা ক- সেটা করার জন্য আগে একটা জলাশয় খুঁটিয়ে দেখতে হবে। এবার সুবোধ 1570 পা হেঁটে সান বাঁধানো পুকুর ঘোরার কথা বলল। স্যার বলল, তোমার এক পা মানে কতটা? আমার 10 পা মানে 3 মিটার। আগেই দেখে নিয়েছি। ঘাটটা ঘাটটা কোন কোন দিকে দেখেছো? পুকুরের আকৃতিটা? ঘাটটা পূর্ব দিকে আর পুকুরটা দেখতে গোল মতন। তাহলে যা যা আছে তার চিহ্ন ঠিক করো, আঁকো আর বলে 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 দাও, সবাই শুনুক। তারপর সবাই একটা করে জলাশয় ভালো করে দেখবে এবং তার মানচিত্র আঁকবে। সুবোধ দিকচিহ্ন দিয়ে আঁকা শুরু করলো। দিকচিহ্ন বলতে এখানটায় দেখো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম দিকচিহ্ন দিয়ে আঁকা শুরু করলো। ঠিক আছে? কোনটা কিসের চিহ্ন তা বলে বলে আঁকতে লাগলো। একটু পরে সান বানানো পুকুরের মানচিত্র তৈরি হয়ে গেল। মানে যেটা আঁকলো সেটার এই চিহ্ন কোনটা কী চিহ্ন এখানটায় বলতে বলতে লাগলো। আর এইভাবে একটা পুকুরের মানচিত্র তৈরি হয়ে গেল। ঠিক আছে? তারপরে এখানটায় দেখো, নিজের এলাকায় তোমার পছন্দ মতো একটি পুকুর এবং অন্য কোনো জলাশয়ের মানচিত্র আঁকো। ইম্পর্টেন্ট না। ঠিক আছে? তারপরে দেখো,